সমরাষ্ট্রের সামর্থ্যের দিক থেকে ইরানের আমরা জানি সবাই তাদের সবকিছু তাদের নিজস্ব টেকনোলজি, ঠিক সব কিছু না আছে, রাশিয়ারও টেকনোলজি আছে, ভারতীয় টেকনোলজিও তাদের আছে, কিন্তু মোস্টলি তাদের নিজস্ব টেকনোলজি। তো সেই ক্ষেত্রে আমি যদি ইসরায়েল এবং রাশিয়ার সমরাষ্ট্রের তুলনা করি, মানে এটা কি অনেক বেশি একটা সাহস, সাহস বলবো না, একটা ইরানকে একটা বোকামি করেছে পাল্টা আক্রমণ করে? ইরানের সামনে প্রথম কথা একটু বলে নিচ্ছি যে ইরান নিজস্ব প্রযুক্তি প্লাস বিভিন্ন জায়গা থেকে প্রযুক্তি হায়ার করে, প্লাস রাশিয়া থেকেও তারা বিভিন্ন সমরাস্ত্র পেয়েছে। আপনার S-400 বোধহয় তাদের আছে, যেটা আপনার বিমান বিধ্বংসী মিসাইল যেটাকে বলা হয়। তো এগুলো দুটোই কম্বিনেশন আছে, এবং নিজস্ব প্রযুক্তিও অসম্ভব উন্নত প্রযুক্তি, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আপনার হাইপারসোনিক মিসাইল ইরান নিজস্ব প্রযুক্তিতে বানিয়েছে অথবা নিজে বানিয়েছে, প্রযুক্তি যেখান থেকে হোক, মানে ইরানের প্রডিউস, মেড ইন ইরান। এখন আপনি যেটা বলছেন যে আপনার পাল্টা আক্রমণ করে তারা ভুল করলো কিনা, ইরানের সামনে কোনো উপায় ছিল না। ইরান কখনোই ইসরায়েলকে আক্রমণ করতে চায় নাই, এটা একদম পরিষ্কার, এবং আক্রমণের কনসিকুয়েন্স খুব ভয়ঙ্কর হবে সেটা জানে। কিন্তু ইসরায়েল যখন আক্রমণ করলো, আপনি দেখুন যে সেনাবাহিনীর প্রধান কিন্তু নিহত হলেন, এবং ইসলামিক রিপাবলিকান গার্ডের প্রধান নিহত হলেন, 20 জন মিলিটারি কমান্ডার নিহত হলেন, একজন সিটিং ভাইস চ্যান্সেলর, একজন মানে প্রাক্তন ভাইস চ্যান্সেলরকে হত্যা করা হলো, 5 জন নিউক্লিয়ার সায়েন্টিস্ট মারা গেলেন। এই পর্যায়ে ইরানের পক্ষে কিন্তু কোনো উপায় ছিল না, যেহেতু দেয়ালে ঠেকে গেছে, ইরানে কিন্তু রেসপন্স করা ছাড়া উপায় ছিল না। তবে একটা জিনিস আমাদের বাইরে থেকে মনে হয়েছে, ইরান এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। সে চিন্তা করে না যে এইভাবে আক্রমণ হতে পারে, কারণ প্রাথমিক অবস্থায় মনে হয়েছে যে ইরান তার অপ্রস্তুতিটা ধরা পড়েছে প্রাথমিকভাবে, তাই না? যেমন ধরছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিন্তু ইউক্রেন বুঝতে পারছে যে রাশিয়া আক্রমণ করবে, তার একটা কিন্তু প্রিপারেশন ছিল, একটা মাসখানেক বা অমুক ব্যাপার আছে। ইরান কিন্তু উইদাউট প্রিপারেশন কিন্তু একটা বিশাল আক্রমণের মুখে পড়েছে। কিন্তু ইরানের ফোর্স দেখা গেল যে খুব দ্রুত রিগ্রুপ বলে আর কি শব্দটাকে, যে আপনার যে সেনাবাহিনীর প্রধান মারা গেল, কমান্ডার মারা গেল, দ্রুত রিগ্রুপ করে কিন্তু আপনার ফাইট ব্যাক করতে পেরেছে। এবং একটা কথা যোগ করি যে টার্গেট করে করে ধরেন সেনাপ্রধান থেকে শুরু করে শীর্ষ 8 ব্যক্তিকে মেরে ফেললো, হ্যাঁ, একদম টার্গেট করে করে। তাদের ইনফরমেশন আদান প্রদানের বিষয়টি কিরকম ছিল আসলে? কারণ একদম এরকম সুনির্দিষ্ট করে তাদেরকে টার্গেট করে হত্যা করতে পারাটা তো চারটিখানি কথা নয়। এক্স্যাক্টলি, এবং সেইখানে দেখা যাচ্ছে যে ইরানের যে ইন্টেলিজেন্সের কতগুলো সমস্যা আছে, যে ইরানের ভিতরে ইনফিল্ট্রেট করা হয়েছে মোসাদ, এটা একদম পরিষ্কার এবং ডিক্লেয়ার্ড, এগুলো কোনো গোপন কিছু নেই। এবং ইসরায়েল সেটা গর্ব করেই বলে যে ইরানের ভিতরে অনেক মোসাদের অনেক স্ট্রিং অপারেশন আছে, সেটা ইরানিয়ান ব্যক্তিরাও আছে। এবং আপনি দেখবেন যে দু একদিন আগে বোধহয় একটা ড্রোন কারখানা বের করেছে ইরান তার ভিতরে, যেখান থেকে অস্ত্র প্রোডাকশন হচ্ছে ইসরায়েলের জন্য। তারপরে এই যে কয়েকটা জায়গায় যা আক্রমণ করেছে ড্রোন দিয়ে, ইরানের ভিতরে ঢুকে কিন্তু মোসাদ বাহিনী, এইগুলো ইরানের আপনার ইন্টেলিজেন্স উইকনেসটা ইরানের রয়েছে, এবং এইটা তারা এখনো মিটিগেট করতে পারে নাই, যে কারণে আপনার সেটা আপনার পিন পয়েন্ট করে অ্যাটাক করার সময়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ইসরায়েল কিন্তু মানে পশ্চিমা বিশ্ব বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্যাটেলাইট যে আপনার করা, যে মনিটর করা, তার সাপোর্টটা কিন্তু ইসরায়েল পাচ্ছে। যেমন ইউক্রেনে যেমন পশ্চিম নেটো মানে তো মার্কিন যুক্তরাষ্ট্রে, অন্যদের তো এই ক্ষমতাটা নাই। পুরো নেটো কিন্তু আপনার স্যাটেলাইট দিয়ে একটা রাশিয়ান ফোর্সের মনিটর করা ইত্যাদি ইত্যাদি করে একটা ইনফরমেশন দিচ্ছে। এই ইন্টেলিজেন্স ইনফরমেশনের একটা কি বলে একটা অ্যাডভান্টেজ পজিশনে আপনার ইসরায়েল রয়েছে। এখন আপনি কাউন্টার প্রশ্ন করতে পারেন যে ইরান এই ধরনের বেনিফিট রাশিয়া থেকে পাচ্ছে কিনা। কারণ ইরানের আক্রমণগুলো যদি আপনি খেয়াল করেন, দুটো জিনিস আমি এখানে বলে রাখি, এগুলো কিন্তু মানে এই ইনফরমেশনটা এভাবে দেয় যে ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পরে এত বড় আক্রমণের মুখে ইসরায়েল কখনো পড়েনি। সবচেয়ে বড় যুদ্ধ হয়েছিল 1973 সালে ইয়াম কাপুর যুদ্ধ, আরব ভার্সেস ইসরায়েলের যুদ্ধ। সেই যুদ্ধগুলি ছিল কিন্তু শুধুমাত্র ফ্রন্টে, মানে বর্ডারে যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে। তেল আভিভ বা এই সমস্ত শহরকে ধ্বংস হয়ে যাওয়া, সেগুলো কিন্তু ইসরায়েল কখনো ফেস করে নাই। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আক্রমণগুলি করছে, এর পিছনে কোনো রাশিয়ান আপনার ইনফরমেশন তারা দিচ্ছে কিনা, কারণ পিন পয়েন্ট করে কি করে বলতে পারছে ওখানে ওটা ওখানে সেটা, সেগুলি আমরা ভবিষ্যতে জানবো, এই মুহূর্তে জানা কিন্তু সম্ভব নয়। আর আরেকটা জিনিস আমি আপনাকে বলে রাখি, আমরা ইরানে কোনো কিছু হলে কিন্তু আমরা জানতে পারছি এত লোক মারা যাচ্ছে, এত সৈন্য মারা যাচ্ছে এক্সেট্রা। কিন্তু ইসরায়েল অত্যন্ত একটা কঠিন সেন্সরশিপ আরোপ করেছে, যে সামরিক স্থাপনায় আক্রমণের ফলে ক্ষয়ক্ষতি
অথবা সৈন্যবাহিনী কেউ মারা গেলে সে ধরনের কোনো ইনফরমেশন কোনো জার্নালিস্ট দিতে পারবে না, কোনো ফরেন জার্নালিস্ট সেটা দিতে পারবে না, কঠিন একটা সেন্সরশিপের মধ্যে রয়েছে। ফলে আপনি কিন্তু শুনেননি যে সামরিক স্থাপনায় তাদের কি ক্ষতি হয়েছে না হয়েছে। প্লাস বেসামরিক স্থাপনায় যখন ক্ষয়ক্ষতি হয় সেখানেও নাগরিকদেরকে বলা আছে এই সমস্ত ছবি যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট না করে, তাহলে যাতে শত্রুপক্ষ তাদের ভাষায় সেই লোকেশনগুলি বুঝতে না পারে। ফলে ইসরায়েলের ইন্টারনাল যে ক্ষতি কি পরিমাণ হয়েছে না হয়েছে সেটা কিন্তু বাইরে থেকে বোঝাটা একটু ডিফিকাল্ট। রাইট। আপনি দেখেন যে যদি দেখি আমরা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মানে রাষ্ট্রীয় টেলিভিশন থেকে শুরু করে সবখানে তারা এরকম যে হামলাগুলো করছে, এগুলো তো যে কোনো যুদ্ধের নীতির বিরোধী, তাই না? যুদ্ধেরও তো কতগুলো নীতি আছে, রাইট? তো এগুলো কি বিশ্ব কোথাও থেকে তো কোনো তেমন কোনো প্রতিবাদও আসছে না। বিশ্ব তো আপনি দেখুন যে আসলে বিশ্বের প্রতিবাদগুলো তো খুব সিলেক্টিভ, আমরা সবসময় দেখে এসেছি যে আপনি আপনার স্বার্থ আমার স্বার্থের সাথে মিললেই আমরা প্রতিবাদ করছি। কোনো শুধুমাত্র হিউম্যানিটিকে মাথায় রেখে এ ধরনের কোনো প্রতিবাদ, ধরুন অতীত ইতিহাস বাদই দিলাম, তৃতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমরা শুরু করি, আমরা কিন্তু কোনো রাষ্ট্র থেকেই কখনো দেখি। রাষ্ট্রের আচরণটাই হয়ে আসছে এরকম যে আপনার ইন্টারেস্টের সাথে আবার ইন্টারেস্ট মিললে আমি আপনার মানবিকতার পক্ষে, আপনার গণতন্ত্রের পক্ষে দাঁড়াচ্ছি, আর আপনি সাথে আপনি না মিললে আপনি অমানবিক, আপনি অগণতান্ত্রিক, আপনি রেজিম। বিষয়গুলি কিন্তু এরকম। সুতরাং যদি এই ধরনের আশা করা যে আপনার প্রতিবাদ কেন হচ্ছে না, করছে যারা আপনার সিভিল সোসাইটির লোকজন, যারা আপনার হিউম্যানিস্ট। হ্যাঁ, আপনি দেখুন যে ইউরোপে কিন্তু নানান বিক্ষোভ হয়েছে, এই তো করছে। কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু এ ধরনের আশা করাটা খুবই আসলে মানে কি বলবো যে বাস্তবিক সম্মত নয়, এক অর্থে যে এটা হবে না, হয় আসেনি কখনো। জি। এখন ধরেন এই যে মোসাদের কথা বলছিলেন যে তারা ইরানের ভিতরে এমন ভাবে মানে তাদের কার্যক্রম, গোয়েন্দা তথ্য আদান প্রদান করেছে, সেদিক থেকে নিশ্চয়ই ইরানের একটা ফেইলিয়ার আছে। কিন্তু ইরানে যেভাবে করে নির্বিচারে মানে মিসাইল হামলা করা হচ্ছে, নিউক্লিয়ার হামলা হওয়ার আশঙ্কা আছে কিনা? আমি দেখলাম আজকে ইরানে ভূমিকম্প হয়েছে এবং কি বলে পারমাণবিক অস্ত্র যেখানে, ওই জায়গাটাতেও বেশ কম্পন দেখা দিয়েছে। এই ব্যাপারে কিছু ধারণা দিতে পারেন নাকি? এখানে যে বিষয়টা হচ্ছে, প্রথমে আসেন যে মিসাইল যে মারার বিষয়টা, সেটা হচ্ছে যে একটা জিনিস ইরানের যে আপনার কি বলে প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল ডিফেন্স সিস্টেম, এটা অত্যন্ত উইক। এটা স্পষ্ট হয়েছে যে আপনার ইসরায়েল থেকে যে সমস্ত মিসাইল আসছে বা যে সমস্ত বম্বিং যখন করা হচ্ছে, সে সমস্ত মিলিটারি এয়ারক্রাফট গুলোকে ঠেকানোর মতো ওই পরিমাণ মিসাইল যে নাই, এটা স্পষ্ট। ইরানের আপনার ডিফেন্স সিস্টেম যতটা শক্তিশালী, যদিও তারা প্রথমে যেভাবে বলেছিল ইসরায়েল যে আপনার আয়রন ডোম, ডেভিড সুইং, দ্য অ্যারো, আমেরিকার থার্ড, এগুলি ভেদ করে করে মিসাইলই আসতে পারবে না, কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে দেখা গেল এগুলি ভেদ করেও বেশ অনেক ইরানের মিসাইল আপনার ইসরায়েলের ভিতরে চলে এসছে এবং বহু শহরে কিন্তু বেশ বড় মাত্রা একটা ধ্বংসযোগ্য হয়েছে। যদি আপনি সেই ভিডিওগুলো দেখেন, আনবিলিভেবল। এটাকে ইসরায়েল, এটা কিন্তু মনে হয় না। এখন যেটা হয়েছে যে এবং কয়েকটা মিসাইল আসলে ভেদ করতে পেরেছে, ইসরায়েল থেকে নিষেধাজ্ঞা দেওয়া আছে, সেটা বলা যাবে না। তারা বলছে যে আমরা অনেকগুলি ইন্টারসেপ্ট করেছি, কয়েকটা এসছে, মানে সে কয়েকটা মানে কতটা, এবং কয়েকটা আসলে যদি এই পরিমাণ ক্ষতি হয় কয়েকটাতে, তাহলে মানে একটা মিসাইল কিন্তু অত্যন্ত শক্তিশালী বিষয় দাঁড়ায় আর কি। আর অপরদিকে ইরানের যেটা হচ্ছে, স্পষ্ট যে আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলুন বা মিসাইল ডিফেন্স সিস্টেম বলুন, এগুলো কিন্তু ইসরায়েলের তুলনায় বেশ অনেকটাই দুর্বল। এবং এগুলো নানাবিধ কারণ রয়েছে, ইরান অর্থনৈতিক যে ব্যবস্থা ইত্যাদি, মানে অর্থনৈতিক যে সাফারিং, নানাবিধ কারণ, এবং ইরান প্রস্তুত ছিল না সবকিছু মিলে আর কি। তো এই কারণেই আমরা দেখছি যে বারবার মিসাইল এসে আপনার ইরানের ভিতরে হিট করতে পারছে। জি, এমনিতে আমরা আমরা যেমন নেতানিয়াহু পর্যন্ত বলেছেন যে ইমানি কি বলে খোমেনিকে হত্যা করা হলেই এই যুদ্ধের অবসান হবে। এমনকি ডোনাল্ড ট্রাম্পও আজকে কিছুদিন আগে দেখলাম এই ধরনের একটি মন্তব্য করেছেন। মানে এমনকি তেহরানকে খালি করারও হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। খোমেনি না, আসলে আয়াতুল্লাহ খামেনি। খামেনি এখন ইসরায়েল যে মডেলটা ফলো করছে ইরানের ক্ষেত্রে, সেটা হচ্ছে হিজবুল্লাহ মডেল।
এখন আমি একটু বলি বিষয়টা নিয়ে। হিজবুল্লাহ মডেলটা হচ্ছে যে হিজবুল্লাহ যে প্রধান হাসান নাসরাল্লাহকে টার্গেট করে প্রথমে মেরে ফেলা হয় এবং তারপর হাসান নাসরাল্লাহ পরবর্তী জীবন তাকে হত্যা করা হয় এবং এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করে কিন্তু হিজবুল্লাহকে আপনার নিউট্রালাইজ করে ফেলা হয়। এখন দেখুন যে ভুলটা ইসরায়েল করেছে এই জায়গায়, হিজবুল্লাহ যে ভুলটা ইসরায়েল করেছে এই জায়গায়, হিজবুল্লাহ হচ্ছে কিন্তু একটা মিলিশিয়া গ্রুপ, পলিটিক্যাল প্লাস মিলিশিয়া গ্রুপ। আর ইরান কিন্তু একটা স্টেট, খুব পাওয়ারফুল স্টেট সবকিছু মিলে। এবং গ্লোবাল ফায়ার পাওয়ার যে ইন্ডেক্স, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে কিন্তু ইরানের দেখা যাচ্ছে যে ইরানের যে সামরিক শক্তি ইসরায়েলের চেয়ে বেশি। ইরান হচ্ছে 14 নম্বরে, ইসরায়েল হচ্ছে 16 নম্বরে। সুতরাং এটা কিন্তু একটা কাউন্টেবল বিশাল ফোর্স। এবং ইরানের যে আয়তন ইসরায়েলের 70 গুণ বড়। ইরান জনসংখ্যা কিন্তু 8 গুণ 8.5 গুণ বড় একটা দেশ এবং শক্তিশালী দেশ। এখন একটা স্টেজের আপনি কিন্তু একজন ব্যক্তিকে মেরে ফেললেই কিন্তু একটা স্টেট কলাপস করা না, সেই জায়গাটা কিন্তু আরেকজন এসে আপনার প্রতিস্থাপিত হয়। সুতরাং খামেনিকে প্রথম কথা হচ্ছে যে তারা সেটা যাবে কিনা। আর দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ইরান এখনো হয়তো মিসক্যালকুলেট করছে, যে ইরানের যে প্রেসিডেন্ট আর ইরানের যে ধর্মীয় নেতা দুটো কিন্তু দুটো ভিন্ন চরিত্র। এখন খামেনিকে আমরা যদি ক্যাথলিক ওয়ার্ল্ডের দিকে তাকাই, পোপের যে ভূমিকা, পোপ যে আসনে আছেন, শিয়া যে বিশ্ব, সেখানে খামেনি হচ্ছেন সেই আসনে। ওনাকে বলা হয় যে আপনার রাহাবারে ইমাম বা ভাইস ইমাম, এ ধরনের কিছু একটা টার্ম। মানে হচ্ছে যে 11 জন ইমাম এসছেন শিয়া মতে, 12 জন ইমাম হবে ইমাম মাহাদি আলাইহিস সালাম। ইমাম মাহাদি যতক্ষণ না আসবেন ততক্ষণ ইমামের প্রতিনিধি শিয়া মতে ইমামের প্রতিনিধি হিসেবে থাকবেন। তো এটা হচ্ছে একটা ধর্মীয় পোস্ট। এইখানে যদি কিছু করা হয়, এটা কিন্তু স্প্রেড করা যায়, বা আপনার যেটাকে বলে যে অ্যাঙ্গার, পুরো শিয়া বিশ্বে স্প্রেড করা কিন্তু একটা বিষয় আছে। সুতরাং এই বিষয়গুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র খুব কনসার্ন যে আসলে এতটা স্প্রেড করতে দেওয়াকে ঠিক হবে কিনা, এবং চাইলে যে তারা কিছু করতে পারবে খামেনিকে কোথাও, এটাও ব্যাপারটা না। আপনি চাইলে না আপনি কিছু করে ফেলেন তা না, কিন্তু এ ধরনের রেটরিক গুলো যুদ্ধকে আরো উস্কে দেয়া, এবং এটা কোনো ভালো ডিপ্লোম্যাসিও না। ইসরায়েল যে অনেকগুলো সামরিক ক্ষেত্রে ভুল করছে বা ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে ভুল করছে, এই যে খামেনিকে সরাই ফেলতে হবে, মেরে ফেলতে হবে, এগুলো হচ্ছে খুব ইম্যাচিউর কথাবার্তা। এগুলো সাধারণত বলে যখন একটা রাষ্ট্র খুব ভীত থাকে, একটা রাষ্ট্র দুর্বল থাকে। দুর্বল রাষ্ট্রগুলি দেখবে যুদ্ধের যে ইতিহাস, যে দুর্বল রাষ্ট্র সে কিন্তু কথা বেশি বলে। যেমন ধরুন যে ইরাক এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের সময় খেয়াল করবেন আপনি, সাদ্দাম হোসেন বা তার যে লোকজন কথা কিন্তু বেশি বলতেন, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু কথা বলতে বেশি দেখেন। এটা কিন্তু একটা নার্ভাসনেসের লক্ষণ হয়, কিন্তু অনেক সময় দেখা যায়। এগুলো আমরা পরে বুঝতে পারবো। ইসরায়েল যখন এই ধরনের কথাবার্তা বলে, সেটা হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক ইম্যাচুরিটি। এইটা আপনার বর্তমান যে ইসরায়েলের কি নার্ভাস হওয়ার কিছু আছে? নার্ভাস নাই কি কেন? ইসরায়েল আজকে যতটা নার্ভাস, ইসরায়েল তার ইতিহাসে কখনো এরকম নার্ভাস হয়নি। আপনি দেখুন, আপনি যদি ভিডিওগুলি, আপনি যদি গত 4 দিন ইসরায়েলের অবস্থাটা খেয়াল করুন, ইসরায়েলের শহরগুলির উপর যে ভয়াবহ আক্রমণ হয়েছে। আমি তো বলেছি ইসরায়েল প্রতিষ্ঠার পর কখনোই তারা, মানে ইসরায়েলের যে জনগণ, তারা দেখে এসছে যে গাজাতে, বেইরুতে বা অন্যান্য জায়গার এরকম হবে, বাড়িঘর ভেঙে পড়বে, অমুক করবে। কিন্তু এনাদের উপর এই কাজগুলি হবে, এরা কিন্তু এই প্র্যাকটিস কিন্তু ওদের মধ্যে নেই। এই 4টা দিন মনে করেন রাতের বেলা ঘুমাতে পারছে না, রাতে হলে কিন্তু সাইরেন বাজতেছে, আপনাকে শেল্টারে যেতে হচ্ছে, ঘুম নাই, একটা বিশ্রী অবস্থায় পড়েছে। এই প্র্যাকটিসটা তাদের মধ্যে নাই, এবং এটাও তাদের ইমাজিনেশনে ছিল না। ইরান যেমন চিন্তা করতে পারেনি যে তাদের উপর আক্রমণটা হবে এইভাবে, আবার তারাও চিন্তা করতে পারেনি যে, কারণ তারা মনে করেছিল তারা তাদের যে টেকনোলজি, তাদের উপর ওভার কনফিডেন্ট ছিল। এটাই কিন্তু আক্রমণ করবার মূল কারণ ইসরায়েলের পক্ষ থেকে, যে তারা মনে করেছিল ইনকামিং যে মিসাইল গুলো আসবে ইরান থেকে, তাদের যে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের প্রায় সবগুলোকে তারা নিউট্রালাইজ করে ফেলতে পারবে। তারা তো সেটা পারেনি। হ্যাঁ, তারা সেটা পারেনি। কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে তারা এই কাজ করছে না। এই কাজ না করবার ফলে ইসরায়েলে কিন্তু একটা ম্যাসিভ ধ্বংসযজ্ঞ অলরেডি হয়েছে। সুতরাং এটা কিন্তু ইসরায়েলের জন্য একটা নার্ভাসনেস তৈরি করেছে, এবং ইসরায়েল এমন একটা অবস্থানে পড়ে গেছে, তার পক্ষে কিন্তু পিছিয়ে আসা খুব দুরূহ। হ্যাঁ, এবং যুদ্ধ যত কন্টিনিউ হবে, ইসরায়েলে কিন্তু ধ্বংসযজ্ঞটা বাড়তেই থাকবে। সব মিলে ইসরায়েল কিন্তু অত্যন্ত একটা মানে ক্রিটিক্যাল কন্ডিশন। আরেকটু আমাকে একটা মিনিট সময় দেন। ইসরায়েলের যদি জিওগ্রাফিক্যাল লোকেশনটা দেখেন, ক্ষুদ্র একটা রাষ্ট্র, চারদিকে কিন্তু মুসলিম বা আরব রাষ্ট্রগুলো দ্বারা পরিবেষ্টিত। ডিপ্লোম্যাটিক রিলেশন কারো কারোর সাথে আছে, হয়তো ইজিপ্টের সাথে আছে, জর্ডানের সাথে, কিন্তু জনগণের যে সেন্টিমেন্ট, সবগুলো রাষ্ট্র কিন্তু এন্টি ইসরায়েল। এরকম একটা জায়গায় ছোট্ট একটা রাষ্ট্র, এবং ইসরায়েলের প্রতি বর্গ মাইলে বসবাস করে প্রায় 1400 লোক, 1350 উপরে, মানে অত্যন্ত ঘনবসতি, ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। হ্যাঁ, এই জন্য দেখবেন হাই রেস করা আছে। এবং
এবং বিমান একদম বন্ধ, এবং ইসরায়েল তার সমস্ত বেসামরিক বিমান কিন্তু দেশ থেকে বাইরে নিয়ে গেছে। হ্যাঁ, তারা বলছে যে আমরা ইসরায়েল জনগণকে মানে ইসরায়েল ফেরত আনার জন্য এগুলো বাইরে নিয়ে গেছে। আসল কথা হচ্ছে যে আক্রমণ থেকে বাঁচার জন্য এই বিমানগুলোকে রক্ষা করার জন্য বাইরে নিয়ে গেছে। এখন যখন আপনি নিজেকে চিন্তা করুন, আপনি এমন একটা রাষ্ট্রে বাস করতেছেন, আপনার এয়ারলাইন্স একটা এয়ারলাইন্স নেই, আপনি একটা লকড অবস্থায় আছেন এবং ইনকামিং মিসাইল আসতেছে। সুতরাং এইটা তাদের উপর একটা অসম্ভব মানসিক চাপ তৈরি করেছে, যেটা ইসরায়েলের জনগণ সেই ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজও কিন্তু কখনোই ফেস করেনি, এবং এটা তাদের মধ্যে একটা এক্সট্রা নার্ভাসনেস তৈরি করেছে। এই কারণে আপনি দেখবেন যে ডিফেন্স মিনিস্টার বলে ফেললো যে কি বলে, ইরানের জনগণকে হুঁশিয়ার করলো যে তারা ভয়ঙ্কর মুখে পরে আবার ভুল বল, না 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 আমি এটা বলিনি। এই যে কথার মধ্যে আপনার থাকছে না, মানে সঙ্গতি থাকছে না, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনি খেয়াল করেন, তাদের মধ্যে কিন্তু একটা ভীতি কাজ করছে। কারণ এই যে পুরো ইসরায়েল যে লিডারশিপ যাদেরকে দেখছেন, ইনক্লুডিং বেনহামিন নেতানিয়াহু, তাদেরকে কিন্তু সবাই একদম ওপেনলি ডিপ আন্ডারগ্রাউন্ডে থাকতে হচ্ছে কন্টিনিউয়াসলি। এই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে জানি, যেটার ফলে ইসরায়েল নিজেই একটা প্রচন্ড ক্রাইসিসের মধ্যে নিপতিত হয়েছে অলসো।